নমস্কার। আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি নিয়ে আলোচনা করব। এই পুঁইমাচা গল্পটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেম, যে পরীক্ষা সিস্টেমটা এবছর থেকে চালু হয়েছে, সেখানে একাদশ শ্রেণীতে পাঠ্য রয়েছে এবং একাদশ শ্রেণীর যে সেমিস্টারে এটা টোটালি এমসিকিউ বেসিসে প্রশ্নটা হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষাটা। সেখানে পুঁইমাচা গল্পটির বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখন শৈলী থেকে শুরু করে এই গল্পটার আঙ্গিক গঠন এবং নামকরণের সার্থকতা নিয়ে, যদিও ব্রড প্রশ্ন এখান থেকে এখন আসছে না, তবুও গল্পটার সামগ্রিক বিষয়বস্তুটা অনুধাবন করতে না পারলে এমসিকিউ প্রশ্ন করে আসা মুশকিল হয়ে যাবে। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটার যদি আমরা উৎস বিচার করতে যাই, তাহলে দেখতে পাবো এটি মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্গত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম গল্পগ্রন্থ মেঘমল্লার, তার অন্তর্গত। এটি 1931 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পে আমরা বিভূতিভূষণের গল্প এবং উপন্যাসের দিকে যদি দৃষ্টিপাত করি, সেখানে দেখতে পাবো খুব সহজ সরল একটা প্রাণবন্ত লেখনীর মাধ্যমে বাস্তব সমাজ জীবনের একটা অতি করুণ চিত্র তিনি তুলে ধরেছেন। সেটি অবশ্যই বাস্তবসম্মত, কিন্তু চোখের সামনে দেখা জিনিস লেখনীতে অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরতে বিভূতিভূষণই একমাত্র পারেন হয়তো। তার যে পথের পাঁচালী উপন্যাসটা আমরা পড়েছি, পথের পাঁচালী উপন্যাসে যে হরিহর চরিত্রটা আমরা দেখেছি, অর্থাৎ অপু দুর্গার পিতা যে হরিহর, অর্থাৎ একটা যে বহেমিয়ান জীবন হরিহর পালন করে চলেছিল, ছন্নছাড়া এবং দায়িত্ব কর্তব্যহীন বহেমিয়ান একটা জীবনের অধিকারী ছিলেন হরিহর। সেই হরিহরের কে নিয়েই হরিহরের যে মানে টোটাল যে চারিত্রিক বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা আমরা পুঁইমাচা ছোট গল্পেও পাবো। এখানে সহায় হরি বলে একটা চরিত্র রয়েছে। এই ছোট গল্পটার একদমই পল্লী কেন্দ্রিক গ্রামীণ একটা জীবনের প্রেক্ষাপটে অঙ্কিত হয়েছে এবং সেই সাথে পল্লী কেন্দ্রিক গ্রামীণ প্রেক্ষাপটটা রাখা হলেও সমাজের একটা করুণ যে অবস্থা, করুণ একটা চিত্র, দারিদ্র্যর সাথে লড়াই করতে থাকা একটা হতদরিদ্র পরিবার এবং তার হেরে যাওয়া, এবং সেই হেরে যাওয়াটাতেও দুঃখ প্রকাশ করতে না পারার একটা বেদনা। এক তার এক নম্বর কারণ কন্যা সন্তান। তৎকালীন সময়ে কন্যা সন্তানদের প্রতি যে নির্মমতা আমরা দেখেছি, এবং পিতামাতার কথা আলাদা, পিতামাতার কাছে তার সন্তান, এই গল্পটিতে পিতামাতার কাছে আমরা তিনজন কন্যা সন্তানের কথা পাচ্ছি, খেন্তি, পুটু এবং রাধি। নামগুলোতে যে খেন্তি, এই মানে বড় মেয়ে, যে সে এই ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং অবশ্যই নায়িকা চরিত্র বলা যায় তাকে। তাকে কেন্দ্র করেই সমগ্র গল্পটি আবর্তিত হয়েছে এবং তাকে কেন্দ্র করেই গল্পের অন্যান্য চরিত্রগুলি যেন তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সেই কারণে তাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু একটা সময় পরে তাকে ছোট গল্পে পাওয়া যাচ্ছে না এবং তাকে হারিয়ে ফেলার, সন্তান হারিয়ে ফেলার যে দুঃখ, সেই দুঃখটাও যেন প্রতিবেশীর কাছে প্রকাশ করা যাচ্ছে না, কারণ কোথাও না কোথাও দেখা দিয়েছে কন্যা সন্তানের প্রতি একটা অবহেলা। তৎকালীন সমাজে কন্যা সন্তানকে দশম বর্ষীয়া কন্যা সন্তান মানেই তাকে বিবাহের যোগ্য মনে করা হতো। এই ছোট গল্পের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাবো এই যে সহায় হরি যে চরিত্রটা, অর্থাৎ খেন্তির পিতা, সে একদম একটা খামখেয়ালি জীবনযাত্রা এগিয়ে চলেছে এবং তার সেই কারণে তার স্ত্রী অন্নপূর্ণার সাথে তার মত পার্থক্য লেগেই থাকে, এবং মত পার্থক্য শুধু না, কোথাও না কোথাও মত বিরোধটাও যেন দেখা দেয়। তাদের কথায় বার্তায় মত বিরোধ দেখা দিচ্ছে, কারণ খেন্তির বয়স 15 বছর, তার বিবাহের এখনো ঠিক হয়নি কিছু, এবং তার বিবাহ এক জায়গায় ঠিক হয়েছিল এবং আশীর্বাদও হয়ে গেছিল। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তার বিবাহ সেখানে ভেঙে যায়। সেই কারণে সমাজের চোখের কাছে সহায় হরি এবং তার পরিবার অচ্ছুতের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছিল, মানে তাদেরকে একঘরে করে রাখা হয়েছিল, যেহেতু তার কন্যা আহ আশীর্বাদ পর্বটা হয়ে যাবার পরেও বিবাহ হয়নি।
সেই কারণে তাদেরকে একঘরে করে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু এবং এগুলো ছাড়াও এই যে সহায় হরির মধ্যে আমরা দেখতে পাবো মাছ ধরার প্রতি একটা নেশা এবং সন্তানদের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা তো দেখা দিয়েছেই। কন্যা সন্তান হলেও কন্যা সন্তানের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসার চিত্র আমরা সহায় হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণা দুজনের মধ্যেই দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও সামাজিক প্রেক্ষাপটকে কখনো তো এড়িয়ে যাওয়া যায় না। সমাজের লোকেরা তাদেরকে বারবার কথা শোনাচ্ছিল খেন্তির বিবাহ না হওয়ার কারণে, এবং খেন্তির বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও তার মানে আশীর্বাদ হওয়ার পরেও তার বিবাহ হলো না কেন, এই কারণেই তাদেরকে বিভিন্ন কথার সম্মুখীন হতে হচ্ছিল। এইভাবে চলতে চলতে একদিন খেন্তির বিবাহও ঠিক হয়। এবার খেন্তি সম্পর্কে, খেন্তি আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, তার সম্পর্কে, তার 15 বছর বয়স আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে শান্ত স্বভাবের সে এই সমস্ত কিছু যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো ছাড়াও একটা বড় বৈশিষ্ট্য দেখা দিয়েছে কি, খাদ্য রসিক। আমাদের সমাজে একটা বর্তমান দিনেও হয়তো একটা জিনিস দেখা যায়, মেয়েদের খাদ্য রসিক হওয়ার ব্যাপারটা একটা যেন চোখে আঙুল দিয়ে দেখানো যে এটা ভুল। সেই তৎকালীন সময়টা তো আরোই রয়েছে। এবং যে কন্যা সন্তানটি পিতৃগৃহে তার খাদ্য রসিকের ব্যাপারটা নিয়ে পিতামাতা সন্তানটি পিতৃগৃহে তার খাদ্য রসিকের ব্যাপারটা নিয়ে পিতামাতার স্নেহভাজন ছিল থাকে, পরবর্তীকালে শ্বশুরালয়ে গেলে এই যে খাদ্য রসিকের ব্যাপারটাই যেন চোখে আঙুল দিয়ে তার নির্যাতনের অন্যতম কারণ হিসাবে দেখা দেয়। এই গল্পেও আমরা দেখেছি খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসে, পুঁই শাকের তৈরির মানে রান্না খেতে খুব ভালোবাসে। কিন্তু এখানে অন্নপূর্ণার যে তার যে মা, তাকে দেখা যাচ্ছে তার মধ্যে একটা ব্যক্তিত্ব রয়েছে। তারা দরিদ্র হতে পারে, সহায় সম্বলহীন হতে পারে, কিন্তু পরের জিনিস আত্মসাৎ করা এবং পরের জিনিস নিয়ে এসে সেটাকে ব্যবহার করার মধ্যে তার ব্যবহার করার ক্ষেত্রে তার মায়ের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে অনীহা এবং প্রতিরোধ দেখা দিয়েছে। খেন্তি রায়বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এসেছে বলে তার মা তাকে কটু কথা শুনিয়েছে এবং খেন্তি সেটা ফেলে দিতে বাধ্য হয়েছে। এই পাকা পুঁই শাক কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার সেই পুঁই শাক যখন খেতে বসে খেন্তি দেখেছে তার পাতে রয়েছে, সে কোনো পুরনো কথা মনে না রেখে সেগুলো একাই অর্ধেক খেয়ে দিয়েছে। এবং পিঠে তৈরির কথা যদি বলা হয়, খেন্তি একাই গোটা 10, 12, 20 পিঠে নিজেই খেয়ে নিতে পারে। এই সমস্ত জিনিসের জন্য সে চর্চিত একটা বিষয়। এবং যেহেতু বড় মেয়ে সংসারের, তার পিতার একেবারেই চোখের মণি সে, এবং তার কন্যার যাবতীয় যা শখ আহ্লাদ পূরণ করার ব্যাপারে তার বাবা কিন্তু বিভিন্নভাবে তৎপর হতে দেখা গেছে এখানে। কিন্তু তার মায়ের ক্ষেত্রে দেখা গেছে তার মায়ের কাছে আত্মমর্যাদা বোধটা প্রবল হয়ে দেখা দিয়েছে। এই সমস্ত রকম ভাবে খেন্তি চরিত্রটাকে আমরা দেখেছি এবং অত্যন্ত সহজ সরল, অনেকটা বলবো দুর্গার মতনই চরিত্র আর কি, একেবারে প্রাণবন্ত একটা চরিত্র খেন্তিকে আমরা দেখেছি। তার মধ্যে অভিমানের ছিটে ফোটা বালাই নেই। সে বাবা মার কথা বা মায়ের যে কটু কথাগুলোকে সেগুলো সে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এবং এই খাদ্য রসিকের যে ব্যাপারটা তার মধ্যে আগাগোড়া দেখা গেছে, পিতৃগৃহের কথা বলছি, আগাগোড়া এই খাদ্য রসিকের ব্যাপারটা দেখা গেছে। সে এবার দেখছে পরের বাড়ি থেকে খাবার এইভাবে পুঁই শাক নিয়ে আসার থেকে বাড়িতে যদি একটা সবজির বাগান করা যায়, সেই জন্য ছোট একটা পুঁই শাকের ডাল মানে চারা সে নিয়ে এসেছে। এবং তার মা বলেছে এখন তো পুঁই শাক বাঁচবে না, এটা বর্ষাকালে লাগাতে, কিন্তু তবুও সে জেদ ধরেছে না, এখন যদি লাগানো হয় প্রতিনিয়ত জল দেয়া হলে আশা করি বেঁচে যাবে। এবং সেই মতো সেই পুঁই শাকের চারাটি বাড়িতে রোপণ করা হয়। খেন্তি নিয়মিত জল দিয়ে সেটাকে নধর করে তোলে এবং এরকম ভাবে বলে যে যখন আগামী বছর এই গাছটি একদম সুন্দর হয়ে উঠবে সে এই পুঁই শাকের রান্না খাবে। এরকম তারপরে তার বিবাহ ঠিক হয় কার সাথে, বয়সে 40 বছর মানে 40 বছর বয়স্ক একজন ব্যক্তির সাথে, বিপত্নিক ব্যক্তির সাথে তার বিবাহ ঠিক হয়। এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে খেন্তির সাথে সেই ব্যক্তির বিবাহ ঠিক হয়। এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পরে বিভিন্ন রকমের লাঞ্ছনা গঞ্জনা তো তার প্রাপ্যই ছিল, এটা জানাই কথা। 1 নম্বর কারণ ছিল তার এই খাদ্য রসিকের ব্যাপারটা, তার শাশুড়ি ভালো চোখে দেখেনি। এবং বিবাহের সময় 15 টাকার যে মানে পণ হিসাবে 15 টাকা বাকি ছিল,
পাত্রপক্ষ সেটাকে বকেয়া টাকা হিসেবে ধরে নিয়ে তার উপর বিভিন্ন ধরনের কটু কথা থেকে শুরু করে এরকম ভাবে একটা মানসিক নির্যাতন তার উপরে করতে দেখা গেল। এবং শেষে দেখা যাচ্ছে, গল্পের শেষে খেন্তি যখন বসন্ত রোগে আক্রান্ত হয়, সেই বসন্ত রোগে আক্রান্ত হলে তখন তার নিকটবর্তী এক আত্মীয়র বাড়িতে তাকে রেখে আসা হয়, শ্বশুর বাড়িতে না রেখে, এবং সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার বাবা যখন তাকে দেখতে যায়, কিন্তু তার খেন্তির সাথে তার দেখা হয়নি। গল্পের শেষের দিকে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছে তার বাবা এই কথাটা বললেও কন্যা হারানোর শোক সেইভাবে প্রকাশ করতে পারছেন না। কারণ কন্যা সন্তান মানে কোথাও না কোথাও যেন একটা অবাঞ্ছিত ভাবে বেড়ে ওঠা এই পুঁই গাছের চারার মতো, যে অযত্ন এবং কোনো রকম লালন পালন ছাড়াই এমনিই বেড়ে ওঠে। সেই কারণে তাকে হারিয়ে ফেলার যে যন্ত্রণা, সেটা যেন সমাজের লোকের কাছে অতটা গুরুত্ব পায়নি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি খেন্তিকে হারানোর যন্ত্রণাটা। এটা শুধুমাত্র একটা খবর হিসাবে থেকে গেছে যে খেন্তি আর জীবিত নেই। কিন্তু তার মা পরবর্তীকালে যখন পিঠে পুলির মানে পৌষ পার্বণের সময়টা আসছে, সেই পৌষ পার্বণের সময়ে দেখা যাচ্ছে পিঠে তৈরি হচ্ছে, অনেক রাত পর্যন্ত তারা পিঠে তৈরি করে। মা তার দুই মেয়েকে নিয়ে, পুটু এবং রাধিকে নিয়ে যখন পৌষ পার্বণে উৎসবে পিঠে তৈরি শেষ হলো, তখন তার বোন পুটু বলে ওঠে দিদি খেতে কিন্তু খুব ভালোবাসতো। এবং তখনই তাদের প্রত্যেকের তিনজনেরই চোখ যেন চলে গেল সেই পুঁই মাচাটার দিকে, যে পুঁই গাছটা খেন্তি বাড়ির উঠোনের এক কোণে লাগিয়েছিল এবং সেটাকে ভালো করে মাচা তৈরি করা হয়েছিল। সেই মাচা তৈরি করে সেটা নধর হয়ে বেড়ে উঠেছিল। এবং পরবর্তী যে অনুষ্ঠান আর কি, অরন্ধনের আগের দিন আর কি, এই পুঁই শাকটা খাওয়ার কথা ছিল, সেটা খেন্তির আর খাওয়া হয়ে ওঠেনি। এখানেই গল্পের শেষ হয়ে যাচ্ছে। তো এটা গল্পের বিষয়বস্তু। পুঁই মাচা যে গল্পটা, এটা কোথাও যেন উম পল্লী গ্রাম কেন্দ্রিক রচনা হলেও এর মধ্যে একটা রূপকও যেন দেখা দিচ্ছে কোথাও। রূপক কোন অর্থে? পুঁই মাছা যেমন অবাঞ্ছিত ভাবে বেড়ে ওঠে আনাচে কানাচে, এর বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না, তেমনি কন্যা সন্তানও যেন তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে অবাঞ্ছিত ভাবে বেড়ে ওঠা একটি সন্তান। সে পুত্র সন্তানের সঙ্গে সমানভাবে বেড়ে ওঠার দাবি পায়নি, বেড়ে ওঠার জায়গা পায়নি, সে অবাঞ্ছিত ভাবে বেড়ে উঠেছে। তার এই যে অকালে হারিয়ে যাওয়া, এই অকালে হারিয়ে যাওয়াটার পিছনে রয়েছে যে সামাজিক অবক্ষয়, যে সামাজিক অবক্ষয় বলতে সামাজিক চিন্তা চেতনার অবক্ষয় এক্ষেত্রে বলা যায়। যে কন্যা সন্তানকে বিবাহ দেয়া হচ্ছে কার সাথে? 15 বছর বয়স্ক এক মানে কন্যাকে বিবাহ দেয়া হচ্ছে 40 ঊর্ধ্ব একটি বিপত্নিক ব্যক্তির সাথে, কারণ তার নাকি বিবাহের বয়সটা পেরিয়ে গেছে। সেই কারণে এমন একজন রসিক হওয়ার সেই কারণে এমন একজন মানুষের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এবং পণ প্রথার প্রচলনটা তো আমরা জানি, পণ প্রথার বশীভূত হয়ে কত কন্যা তার পরিবারকে হারিয়েছে, এগুলো আমরা অনেক গল্পে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে আমরা পেয়েছি, এবং অনেক গল্পেই আমরা এর আঁচ পেয়েছি। এবং বর্তমান দিনেও এটা একেবারে অপ্রচলিত নয়, এখনো প্রচলিত একটা ঘটনা বলা যায়। তো এই পণ প্রথার শিকার হয়েছে খেন্তিও। তো এখানে গল্পটি শেষ হচ্ছে। তো এবার এই টেক্সটটা সম্পর্কে আমাদেরকে এমসিকিউ রেডি করতে হবে, কারণ আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষাতে এমসিকিউ বেসিসে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে।
তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কুই মাচা গল্পটি নিয়ে। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট সেকশনে। আর এমসিকিউ এর প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।